সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা ইতিমধ্যেই নবম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস তোমরা হাতে পেয়েছো। সেই সিলেবাসের আলোকে প্রথম অ্যাসাইনমেন্টের ক্লাস হিসেবে তোমাদের আমি কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর কবিতা কপোতাক্ষ নদ, আর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই আমরা মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি জন্ম। দেখো, জন্ম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 25 জানুয়ারি। আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, তিনি জন্মগ্রহণ করেছিলেন 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এখন আমরা জন্মস্থান জানলাম, এখন আমরা জানবো তার শিক্ষা জীবন নিয়ে। আমরা জানবো শিক্ষা জীবন। মাইকেল মধুসূদন দত্ত ম্যাট্রিক পাস করেই কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং এই হিন্দু কলেজে পড়া অবস্থায় তার ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ জাগ্রত হয়। তারপরে তিনি পাশ্চাত্য সাহিত্যের প্রতি বা পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা ছিল, তাই তিনি ইন্টারমিডিয়েট তথা আইএ পাশ করেই তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে পাড়ি জমান। সেখানে তিনি বাংলা সাহিত্যের প্রতি অবহেলা করে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার চিন্তা চেতনা এবং সাহিত্য চেতনায় নিজেকে মনোনিবেশ করেন। তিনি বেশ কিছু গ্রন্থও লিখলেন ইংরেজি সাহিত্যে, কিন্তু দুঃখের বিষয় এই গ্রন্থগুলো তাকে জনপ্রিয়তা সাফল্য এনে দিতে পারল না। তিনি অবশেষে জীবনের সেই অভিজ্ঞতায় তিনি ভুল বুঝতে পারলেন যে না, বাংলা ভাষা দিয়ে যদি সাহিত্য রচনা করা যেত বা আমি করতাম, তাহলে আজ আমি বাংলা ভাষা সাহিত্য দিয়েই আজ আমি বিশ্বের দরবারে সুনাম খ্যাতি অর্জন করতে পারতাম। তো প্রিয় শিক্ষার্থী, সেই ফ্রান্সে থাকা অবস্থায় তিনি বাংলা সাহিত্যের নিজেকে আত্মনিয়োগ করেন এবং তার কাব্য রচনার মধ্যে দিয়েই তার কবি প্রতিভার স্ফূর্তি ফুটে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শিক্ষা জীবন জানলাম যে তিনি ম্যাট্রিক পাস করেই কলকাতার হিন্দু কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। তারপরে তিনি ফ্রান্সে চলে যান এবং সাহিত্য রচনায় নিজেকে আত্মনিয়োগ করেন। প্রিয় শিক্ষার্থী, তারপরে তিনি
কিন্তু 1842 সালে নিজ ধর্ম হিন্দু এটিকে পরিবর্তন করে ত্যাগ করে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। সেই সঙ্গে তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হলো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শিক্ষা জীবন এবং তার সংক্ষিপ্ত জীবন সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এখন আমরা জানবো তিনি কি গ্রন্থ লিখেছিলেন। এখন দেখো তিনি যে সাহিত্য রচনা শুরু করলেন সেই কাব্য, তার কাব্যগুলো কি কি ছিল? কাব্য গ্রন্থ, কাব্য গ্রন্থ। বাংলা সাহিত্যে নিজেকে আত্মনিয়োগ করার পর তিনি মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব কাব্য, তারপরে তো প্রিয় শিক্ষার্থী, তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা, ব্রজাঙ্গনা কাব্য, তারপরে চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতাবলী রচনা করেছিলেন। আরো অনেক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তার কাব্যগ্রন্থগুলো ছিল তিলোত্তমা সম্ভব কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তারপরে চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি তিনি কাব্যগ্রন্থ রচনা করলেন। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে তার উল্লেখযোগ্য মহাকাব্যের নাম ছিল মেঘনাদ বধ মহাকাব্য, যেটি কিন্তু মহাকাব্য অর্থাৎ বাংলা সাহিত্যের এটি ছিল সার্থক মহাকাব্য গ্রন্থ তিনি কিন্তু রচনা করলেন। যাই আমরা এটা পরে আসি। তো আমরা এখন জানবো যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বা বিখ্যাত জনপ্রিয় নাটকও কিন্তু রচনা করেছিলেন। নাটক যেমন বাংলা সাহিত্যের সার্থক নাটক কৃষ্ণকুমারী তিনি রচনা করেছেন। কৃষ্ণ কুমারী, তারপরে শর্মিষ্ঠা, তারপর পদ্মাবতী ইত্যাদি নাটক রচনা করে বাংলা সাহিত্যের স্থান, নাটকের যে মর্যাদা, এটা বিশ্বের দরবারে আরো সুপরিচিত করে তোলেন। তো প্রিয় শিক্ষার্থী, এরপর তিনি তার অমর কীর্তি নিয়ে কথা বলবো। অমর কীর্তি, যার জন্য তিনি আজ অনেক বড় সম্মানে বাংলা সাহিত্যকে অনেক মর্যাদায় যিনি পৌঁছে দিয়েছেন। সেই গ্রন্থের নাম ছিল হলো কি? মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্য।
এটি ছিল তার মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ অমর কীর্তি। আর এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। তো যাই হোক, তারপরে এই মহান মনীষী তিনি 29শে জুন, আমরা মৃত্যু নিয়ে এখন কথা বলবো, তিনি মৃত্যুবরণ করেন 29শে জুন 29 জুন 1873 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মাইকেল মধুসূদন দত্তের তার শিক্ষা জীবন, তার পরবর্তী জীবন নিয়ে আমরা, তার অমর কীর্তি, তার নাটক, তার সাহিত্য রচনা নিয়ে আমরা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী, তার জন্ম এবং মৃত্যু সাল আমরা সহজে একটা টেকনিকে আমরা মনে রাখতে পারবো। তোমরা একটু বিষয়টা একটু লক্ষ্য করো। আমি মুছে দিলাম সহজ টেকনিকে, যে মধুসূদন, লক্ষ্য করো, মধুসূদন 24টি, ওখানে কিন্তু জন্ম ছিল কত, যে 1824 সালে। এই জন্য শেষ ডিজিটটা আমরা নিয়েছি, শেষ দুইটা ডিজিট, যে মধুসূদন 24টি পাতা নিয়ে, 24টি পাতা নিয়ে, পাতা মানে পৃষ্ঠা, মধুসূদন 24টি পাতা নিয়ে 73টি সনেট লিখলেন। আমি আবার বলছি, যে মধুসূদন 24টি পাতা নিয়ে 73টি সনেট লিখলেন। এই একটি বাক্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে তার জন্মসাল এবং মৃত্যুসাল কখনো ভুল হবে না। 24টি বলতে এখানে 1824, আর এখানে মৃত্যু, এখানে 73টি সনেট বলতে এখানে 1873 তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জন্মসালের এবং মৃত্যুসালের শর্ট টেকনিক জেনে গেলাম, যে মধুসূদন 24টি পাতা নিয়ে 73টি সনেট রচনা করলেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব আলোচ্য কবিতাটি মূল ভাব কি। এই কবিতায় মধুসূদন দত্ত তার সাগরদাড়ি গ্রামের স্মৃতি কাতরতা এবং সেই গ্রামের যে কপোতাক্ষ নদ, যেখানে তিনি তার দেহের তৃষ্ণা মিটিয়েছেন, সেখানে তিনি খেলা করেছেন, এবং তিনি যে তাকে কতটা ভালোবাসেন তার মূল্য দিতে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। এবং তিনি একটা ভুল করে বাংলাকে ছেড়ে তিনি বিদেশে ফ্রান্সের ভার্সাই নগরীতে পাড়ি জমান, এবং এই ভুলটা বুঝতে পেরে তিনি চিন্তা করলেন যে আমি কি আর কোনোদিন সেই বাংলাদেশে, অর্থাৎ সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদে ফিরে যেতে পারবো কিনা, আমি যেরকম তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা। এইটাই তিনি এই কবিতায় তিনি তুলে ধরেছেন। তিনি ব্যক্ত করেছেন যে সে যেন কপোতাক্ষ নদ যেন আমাকে কাছে টেনে নেয়। তো প্রিয় শিক্ষার্থী, তো এই কবিতায় মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রেমের যে চিত্র সেটা ফুটে উঠেছে, কিন্তু পূর্ববর্তীতে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলাকে অবহেলা করে এই দেশ ছেড়ে বিদেশে সাহিত্য রচনা করার জন্য, ইংরেজি সাহিত্যে জনপ্রিয়তা অর্জন করার জন্য বিদেশে পাড়ি জমিয়ে দিয়েছিলেন। যাই হোক, তিনি ভুল বুঝতে পেরেছিলেন, ভুলের মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু অর্জিত হয় বা অনেক শীর্ষে স্থানে কিন্তু পৌঁছানো যায় এখান থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমেই। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তাহলে এই কবিতাটি নিয়ে আমরা একটু আবৃত্তি করি। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতাটি। সতত হে নদ তুমি পরমনে, সতত তোমার কথা
ভাবিয়ে বিরলে। মানে সবসময় তোমার কথা মনে পড়ে যায়, তোমার কথা কিন্তু আমি আরামায়েসে অর্থাৎ চিন্তা চেতনায় কিন্তু তোমাকেই আমি কিন্তু ভাবি। তো যাই হোক, আমি পরে এটা নিয়ে তোমাদের বিশ্লেষণ করব। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ কবি বলতে যাচ্ছেন যে আমি বহু দেশে আমি ঘুরে বেরিয়েছি এবং অনেক নদ নদী দেখেছি, কিন্তু আমার দেহের যে তৃষ্ণা, বাল্যকালে যে আমি যে গোসল করেছি, ডুব দিয়েছি, কিন্তু ওই নদীর মতো শান্তি মানে স্নিগ্ধতা কিন্তু আর কোনো নদীতে, পৃথিবীর অন্য কোনো নদীতে কিন্তু পাওয়া যায়নি, বা তিনি শান্তি উপলব্ধি করতে পারেনি। জুড়াইয়ে কান ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ জলে, কিন্তু স্নেহের কিন্তু তৃষ্ণা কিন্তু কোনো নদীর জলে কিন্তু মেটে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। ঠিক যেমনি একটা সন্তান যেমন মায়ের দুধ খেয়ে যেমন শান্তি পায়, ঠিক যেন আমি সেই কপোতাক্ষ নদের যেন গোসল দিয়ে যেন আমি যেন সেই শান্তিটাই যেন পেয়েছি। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপ রাজরূপ সাগরের দিতে। আর কোনোদিন কি দেখা হবে সেই আমার কপোতাক্ষ নদ? অর্থাৎ তিনি এই তার মনের যে বাসনা সেটা তিনি তুলে ধরতে যাচ্ছেন, যে বাড়িরূপ করো তুমি এ মিনতি গবে। অর্থাৎ প্রজা যেমন রাজাকে কর হিসেবে যেমন কিছু দান করে বা কিছু দেয়, ঠিক তেমনি আমিও কিন্তু সেই নদী কিন্তু এখানে কপোতাক্ষ নদ কিন্তু সাগরকে কি দেয়? প্রজা হিসেবে কি দেয়? পানি দেয়। তো যাই হোক, পানি দেয়। বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ এই বঙ্গের যে নদীটা, তার গুণকীর্তন, তার প্রতি যে ভালোবাসা, সেটা তিনি কবি তার সঙ্গীতের মাধ্যমে অর্থাৎ কবিতার মাধ্যমে তিনি সেটা তুলে ধরতে চেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব সনেট নিয়ে, কারণ এটি একটি চতুর্দশপদী কবিতা। আর চতুর্দশপদী কবিতা কি সেটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, আলোচ্য এই কবিতাটি, কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। আর চতুর্দশপদী কবিতাবলী কি অর্থাৎ সনেট কি সেটা নিয়ে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। ইতালীয় কবি পেত্রার্ক তিনি প্রথম সনেট কবিতার প্রচলন শুরু করেন এবং তিনি সনেটের প্রতিষ্ঠাতা। তো এই সনেট শব্দের অর্থ হলো মৃদু ধ্বনি। বাংলায় এটাকে বলা হয় চতুর্দশপদী কবিতাবলী। তাহলে বাংলায় এটাকে কি বলে? চতুর্দশপদী কবিতাবলী বলা হয় এটাকে। তো মাইকেল মধুসূদন দত্ত প্রথম এবং সার্থক ভাবে তিনি সনেট রচনা করেছেন। তার এই চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কে নিয়ে আমি আজ এখন আলোচনা করব। চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতা বলি। এখানে আছে চতুর্দশ শব্দের অর্থ 14, অর্থাৎ লাইন থাকবে 14টি অক্ষরও থাকবে, অর্থাৎ 14 কবিতাটি লাইন হয় 14টি লাইন। কবিতাটির লাইন হয় কয়টি? 14টি লাইন।
14টি লাইন থাকে, আবার এবং 14টি অক্ষরও থাকে। 14টি কি থাকে? অক্ষর থাকে। তাহলে আমরা জানলাম যে এই চতুর্দশপদী কবিতাবলিতে কি থাকে? 14টি লাইন থাকে এবং 14টি কি থাকে? অক্ষর থাকে। আর এই কবিতার 14টির প্রথম 8টিকে বলা হয়, প্রথম 8 লাইনকে 8 লাইনকে প্রথম 8 লাইনকে অষ্টক বলা হয়। প্রথম 8 লাইনকে অষ্টক অষ্টক বলা হয়, যা ইংরেজিতে অক্টেভ বলে, অষ্টক বলে। আর দ্বিতীয় 6 লাইনকে, দ্বিতীয় 6 লাইন, 8 6 কত? 14। দ্বিতীয় 6 লাইনকে ষষ্ঠক বলা হয়, ষষ্ঠক বলে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রথম 8 লাইনে থাকে মূল ভাবের প্রবর্তনা বা মূল ভাবের চিন্তাধারা, কবিতাটির মূল ভাবের চিন্তাধারা উল্লেখিত হয়। আর এই 6 লাইনে থাকে হলো মূল ভাবের পরিণতি উপস্থাপন করা হয়। আমি আবার বলছি, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চতুর্দশপদী কবিতাবলী অন্তমিল কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। লক্ষ্য করো অন্তমিল যেমন থাকতে পারে ক, আবার থাকতে পারে খ, ক খ, ক খ, ক খ, করা হলে 1 2 3 4 5 6, খ ক। এটা হলো গেল অষ্টক, এটা হলো অষ্টক। এইবার এখন লিখে দেবো আমি হলো ষষ্ঠকে। গ ঘ, গ ঘ, গ ঘ। হয়তো তোমরা এটি বুঝতে পারোনি, আমি তোমাদের কবিতায় আমি উপস্থাপন করে দিচ্ছি। লক্ষ্য করো যে এই যে ক খ, ক খ, ক খ, খ খ ক, গ ঘ, গ ঘ, গ ঘ। এই যে দেখো মিল বিন্যাস, তোমরা হয়তো এখন বুঝতে পারতেছো না, আমি একটু লিখে দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো যে এই কবিতার শেষ লাইনে শব্দটি কি আছে? মনে। মনে, শেষ লাইন আছে হলো কি? মনে। তো শেষ লাইনে মনে, এখানে নে কে ধরে নিলাম হচ্ছে এখানে নে কে ধরে নিলাম এখানে ক। আবার তারপর দ্বিতীয় লাইনে শেষ শব্দ আছে হলো বিরলে। বিরলে, এখানে এই লে কে ধরে নিলাম হচ্ছে এখানে খ। আবার তৃতীয় লাইনে দেখো স্বপনে। স্বপনে, আমি কিন্তু আগে বলে দিয়েছি যে নে থাকলে কিন্তু ধরে নেব ক, নে থাকলে ধরে নেব ক, আর লে থাকলে ধরে নেব খ। তাহলে এরকম, এখানে তাহলে ক খ, ক খ, এখন খ অবশ্যই আসবে। কল কলে, কল কলে, এখানে কি আছে? লে। তার মানে কি? খ। তাহলে আমরা কি নে কে ধরেছি ক, লে কে ধরেছি খ। আবার নে কে ধরেছি কি? আমরা জানি যে ক, লে কে ধরেছি খ। এইভাবে আরো আছে, দেখো কি? ছলনে। ছলনে, আমরা প্রিয় শিক্ষার্থী আমরা জানি তো নে হচ্ছে এখানে ক, দেখো ক আছে এখানে। আবার এইভাবে ছলনে গেল। এবার দলে, নাম লিখে দিচ্ছি। দলে, দলে এখানে লেকে কি ধরে নিয়েছি? খ ধরে নিয়েছি। আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাদের, লক্ষ্য করো। দেখো বসে দিলাম আমি। তাহলে এখানে লিখে দিচ্ছি, দেখো কি? দলে, দলে লেকে কি ধরে নিয়েছি আমরা? খ।
তারপরে স্তনে না জলে, তারপরে কি জলে, জ লে, এখানে কি খ, তারপরে কি আছে স্তনে, স্তনে অর্থাৎ ক। দেখো এটা কিন্তু অষ্টকের মিল বিন্যাস আমি আলোচনা করছি। দেখো আমরা যে নে কে ধরেছিলাম কি ক, আর লে কে ধরেছি খ, নে কে ধরেছি ক, লে কে ধরেছি খ, নে কে ধরেছি ক, লে কে ধরেছি খ, লে কে ধরেছি খ, নে কে ধরেছি ক। এখন এটা হলো অষ্টক, 8টা লাইন এখানে আছে। শেষ কবিতার শেষ লাইনটা লক্ষ্য করো। তো লাইনের শেষ শব্দটি নিয়ে একটু আমরা লক্ষ্য করে তাই বুঝতে পারবো যে দেখো এই অষ্টকটা দেখো, এটা কিন্তু অষ্টক। এটা হচ্ছে এখানে অষ্টক। তাহলে অষ্টক দেখো কি আছে, ক, এখানে কিন্তু ক আছে, তারপরে আছে খ, দেখো খ আছে, ক, এখানে কিন্তু ক আছে। এইভাবে কিন্তু সবগুলো কিন্তু মিল রয়েছে। এবার আমরা এখন দেখব যে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে অষ্টকের মিল বিন্যাস কি, ক খ, ক খ, ক খ, ক খ, খ ক। আবার এরা আমাদের অষ্টক গেল। এখন আমরা জানবো হলো হচ্ছে কি ষষ্ঠকের মিল বিন্যাস আমরা জেনে নিব। ষষ্ঠকে কি ছিল, গ ঘ, গ ঘ, অর্থাৎ এখানে কিন্তু এই অষ্টকের সাথে কিন্তু মিল নেই, অষ্টকের সাথে কিন্তু মিল নেই। ষষ্ঠকের কিন্তু মিল বিন্যাস কিন্তু অন্যরকম। দেখো ষষ্ঠকে আমরা বেকে ধরে নেব। ষষ্ঠকে দেখো প্রথম লাইনের সর্বশেষে কি লেখা আছে, শেষ 6 লাইনে অর্থাৎ ষষ্ঠকে শেষ শব্দটি আছে হলো যাবে, যাবে, বেকে ধরে নেব এখানে আমি কি গ। আর দিতে, তার পরের লাইন আছে হলো দিতে, এই তে কে ধরে নিব আমরা হচ্ছে এখানে ঘ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বে কে ধরে নিলাম গ, আর তে কে ধরে নিলাম হলো ঘ। তাহলে এইভাবে শেষ 6 লাইন কিন্তু মিলে যাবে। দেখো পরের লাইন দেখো গাবে, দেখো তো অবশ্যই কিন্তু কি আছে, বে কিন্তু আছে, বে তার মানে কি এখানে গ, বে কে আমরা গ ধরে নিয়েছি। এখন অবশ্যই কি আসবে ঘ, আমরা এখানে লিখেই দিলাম ঘ, তার মানে অবশ্যই এখানে কি আসবে তে আসবে। দেখো পরের লাইনে আছে রিতে, রিতে দেখো তে আছে। আচ্ছা তাহলে গ ঘ, গ ঘ, আবারও কিন্তু গ ঘ আসবে, একটু লক্ষ্য করো, আবারও গ ঘ আসবে কিন্তু। যেমন দেখো তারপরে কি ভাবে, কি গ ঘ, গ ঘ, তাহলে আবার কি আসবে গ ঘ আসবে কিন্তু। তাহলে ভাবে, দেখো ভাবে, বে কে আমরা কি ধরে নিয়েছিলাম গ। আবার সঙ্গীতে, সঙ্গীতে, তে কে ধরে নিয়েছি আমরা কি ঘ। দেখো মিলে গেল কিন্তু, সবগুলো কিন্তু মিলে গেছে যে তুমি যেটা ধরে নিবা সেটাই হবে। এটা কিন্তু চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু এটা একটি মিল বিন্যাস, অর্থাৎ এটা কপোতাক্ষ নদ আলোচ্য এই কবিতাটি কিন্তু এই মিল বিন্যাসে কিন্তু রয়েছে। এখন যদি বলা যায় যে কপোতাক্ষ নদ কবিতাটির মিল বিন্যাস কি, তাহলে কিন্তু তোমরা বলবে যে কি ক খ, ক খ, ক খ, খ ক। আবার ষষ্ঠকে, এটা কিন্তু অষ্টকে মিল বিন্যাস বললাম, আর প্রথম 8 লাইনকে বললাম। এবার ষষ্ঠ লাইনে কি আছে, ষষ্ঠকে কি আছে গ ঘ, গ ঘ, গ ঘ, অর্থাৎ গ কে যেটা ধরে নেব সেই অক্ষরই কিন্তু পরবর্তীতে গ হিসেবেই থাকবে। দেখো বে গ, এখানে বে গ, এখানে বে গ, দেখো সব ঠিক আছে। তে ঘ, তে ঘ, তে ঘ, সবগুলো কিন্তু তাই আছে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার হচ্ছে মিল বিন্যাস। এভাবে কিন্তু আরো মিল বিন্যাস কিন্তু এই চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু মিল বিন্যাস আছে, এটি আছে এই নিয়মে। এভাবে কিন্তু আরো হতে পারে, যেমন ক খ, খ ক, আবার ক খ, ক খ, খ ক, ক খ, খ ক, এভাবে কিন্তু থাকতে পারে, এভাবে কিন্তু থাকতে পারে। তাহলে দেখো যে এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর মিল বিন্যাস। চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু মিল বিন্যাস কিন্তু অনেক রকম হতে পারে। যেমন আমি একটা লিখে দিচ্ছি, দেখো যে ক খ, খ ক, 4টে গেল, ক খ,
খ ক, তাহলে কটা গেল? 8টা গেল। এটা হলো অষ্টকের মিল বিন্যাস গেল। এবার ষষ্ঠকের মিল বিন্যাস দেখি। গ ক খ খ ক ক খ খ ক। এবার দেখো তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে এই কপোতাক্ষ নদ ছাড়াও, অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলী কিন্তু সবগুলো যে ওই নিয়মে আছে তা কিন্তু না। চতুর্দশপদী কবিতাবলী কিন্তু মিল বিন্যাস কিন্তু অন্যরকমও হতে পারে। যেমন আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো অন্যরকম ভাবে মিল বিন্যাস হতে আরো অনেক রকম ভাবে মিল বিন্যাস হতে পারে। যেমন ক খ খ ক, তারপরে ক খ খ ক। কটা হলো? 8টা গেল। এটা হলো অষ্টক, এটা হলো অষ্টক, এটা হলো অষ্টক। আবার ষষ্ঠকে দেখো, ঘ উম চ, ঘ উম চ, ঘ উম চ। এভাবে কিন্তু মিল বিন্যাস হতে পারে। মানে ক, এই ক, এটা কিন্তু মিল থাকবে। এখানে যদি বে থাকে এখানে বে থাকবে, আবার এখানে বে থাকবে, আবার এখানে বে থাকবে। বা এখানে যদি আমি ধরে নেই যে কি অন্তস্থ থাকে, তাহলে এখানে অন্তস্থই থাকবে, আবার এখানে অন্তস্থ থাকবে। এইভাবে খর ক্ষেত্রে তাই, এরকম খর ক্ষেত্রে তাই, সবগুলো অস্ত্রকে এরকমই হবে। আবার ঘ উম চ, এখানে এই অক্ষরের সাথে এই অক্ষরের কোনো মিল নেই, এই অক্ষরের সাথে মিল নেই। এখানে ভিন্ন অক্ষর, এখানে ভিন্ন অক্ষর, এখানে কিন্তু ভিন্ন অক্ষর হবে। ঠিক এখানে তাই, কিন্তু ঘ উম চ এর সাথে এর এই অক্ষর মিল হবে, এই উমর সাথে এই উমর মিল হবে, এই চর সাথে এই চর মিল হবে, অক্ষরগুলো মিল থাকবে। এভাবে কিন্তু মিল বিন্যাস আরো হতে পারে। এটা হলো কি ছিল? এটা হচ্ছে ষষ্ঠকের মিল বিন্যাস ছিল। এভাবে কিন্তু মিল বিন্যাস আরো হতে পারে। যেমন লক্ষ্য করো, ক খ খ গ, তাহলে কটা হলো? ক খ খ গ, ক খ খ গ। কটা হলো? 8টা। এর হলো অষ্টক, অষ্টক। আর এবার লক্ষ্য করো, ষষ্ঠকে দেখো, ঘ উম চ চ চ চ, অর্থাৎ এই চর যে অক্ষর থাকবে এই চর অক্ষরও একই থাকবে। আবার এই ঘর অক্ষর যা থাকবে এই ঘর অক্ষরও কিন্তু একই হবে, শেষ অক্ষর কিন্তু একই হবে। এই উমর অক্ষর যেটা হবে এই উমর অক্ষরে কিন্তু একই হবে। লক্ষ্য করো যে এখানে কয়ের অক্ষর যা হবে এখানে এই কয়ের অক্ষরে কিন্তু তাই হবে। আবার এই ক্ষয়ের অক্ষর যা হবে এই ক্ষয়ের অক্ষরও কিন্তু একই হবে। অর্থাৎ তোমরা লাইনটা যদি লক্ষ্য করো যে চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু 14টি লাইন থাকে এবং 14টি প্রত্যেক লাইনে কিন্তু 14টি অক্ষর থাকে। প্রথম 8 লাইনকে কি বলা হয়? অষ্টক বলা হয়। আর শেষ 6 লাইনকে ষষ্ঠক বলা হয়। আর কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কোনটা? ওই যে প্রথমটা যেটা লিখে দিয়েছিলাম যে ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ। এছাড়াও কিন্তু চতুর্দশপদী কবিতাবলীর কিন্তু মিল বিন্যাস আছে, যেটা আমি পরে দুটো রেখে দিলাম। এগুলো কিন্তু চতুর্দশপদী কবিতাবলীর মিল বিন্যাস। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস